নীতি নামের একটা মেয়ের পারিবারিকভাবে তার ছোটবেলার ক্রাশের সাথে বিয়ে হয়, কিন্তু বিয়ের দিন রাতেই নীতি জানতে পারে তার স্বামীর অন্য একটা মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে। বিয়ের পর থেকে নীতির স্বামী তাকে অমানসিক অত্যাচার করত। তবে একদিন নীতি বাড়ি ফিরেই দেখে তার স্বামী বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এরপর সে আলমারি খুলতে গিয়ে দেখে আলমারির ভেতরে একটা মেয়ের লাশ পড়ে আছে। বাড়িতে একই দিনে দুটো মৃত্যু দেখে নীতি তো কিছুতেই বুঝতে পারছে না এসব হচ্ছেটা কি। নীতির স্বামী হঠাৎ করে কেনই বা সুইসাইড করলো? এটা কি আসলেই কোনো সুইসাইড ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য? নীতি কি শেষ পর্যন্ত এই রহস্য খুঁজে বের করতে পারবে কিনা, সেটাই আমরা জানতে পারবো আজকের এই মুভির গল্পে। তো বন্ধুরা, আজ এক্সপ্লেইন করব একটি তেলেগু ক্রাইম থ্রিলার মুভি যার নাম হলো ওয়াইফ অফ। এই মুভিটাতে অনেকগুলো টুইস্ট আছে। আপনারা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন যে এই টুইস্টগুলো আপনাদের কেমন লাগলো। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভিটার শুরুতেই দেখা যায় গভীর রাতে নীতি নামের একটা মেয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সেই রাস্তা দিয়ে যাওয়া লোকগুলো নীতির সামনে এসে দাঁড়িয়ে প্রথমে নীতিকে ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত দেখে। এরপর তার প্রতি রাতের রেট জিজ্ঞেস করে। নীতি একটা লোককে বলে, আমার রেট হলো 50,000। এটা শুনে একটা লোক খুব অবাক হয়ে বলে, আরে ও ম্যাডাম, তোমার সারা জীবনের রেট জিজ্ঞেস করিনি, মাত্র এক রাতের রেট জিজ্ঞেস করেছি। এক রাতের জন্য কত নেবে সেটা বলো। নীতি বলে, আমি এক রাতের জন্যই 50,000 টাকা নেই। লোকটা বলে, তুমি নিজেকে এত দামি ভাবো নাকি? এটা বলেই লোকটা সেখান থেকে চলে যায়। এরপরেও আরো অনেক লোক এসে নীতির রেট জিজ্ঞেস করে। নীতি সবাইকে বলে তার রেট 50,000। সবাই তাকে বলে, এই রেটে তুমি তো কোনো কাস্টমারই পাবে না। এটা বলে সবাই এক এক করে চলে যায়। লোকগুলোর কথা মতোই নীতি সে রাতে আর কোনো কাস্টমার পায় না। তাই সে পরের দিন রাতে আবারও সেজে গুজে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পর বাইকে করে একটা ছেলে এসে নীতির সামনে দাঁড়ায়। ছেলেটা নীতির রেট জিজ্ঞেস করলে নীতি বলে 1,000। মানে সে তার রেট এক ধাক্কায় 50,000 থেকে 1,000-এ নামিয়ে এনেছে। 1,000 শুনে ছেলেটা খুবই অবাক হয়ে বলে, এত কম? নীতি হাসতে হাসতে বলে, এমনিতে তো আমার রেট অনেক বেশি, কিন্তু তোমাকে দেখে আমি আমার রেট কমিয়ে দিয়েছি। এবার বলো আমাকে তোমার সাথে নেবে কিনা? ছেলেটা বলে, এত কম রেট হলে তো নিশ্চয়ই নেব। এরপর ছেলেটা নীতিকে তার বাইকে বসিয়ে তার বাড়িতে নিয়ে যায়। তারা ছেলেটার বাড়িতে ঢোকার সাথে সাথেই কারেন্ট চলে যায়। তাই ছেলেটা একটা মোমবাতি জ্বালিয়ে নীতির কাছে এসে বলে, আপনাকে দেখে তো বিশ্বাসই হচ্ছে না আপনি এরকম ব্যবসা করেন। আপনাকে দেখে তো মনে হয় আপনি পড়াশোনা জানেন, তাহলে অন্য কাজ না করে এমন লাইনে কেন নামলেন? নীতি বলে, আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যার কারণে আমার কাছে আর কোনো রাস্তাই খোলা ছিল না। ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা তাই নাকি? কি হয়েছিল তোমার জীবনে? নীতি মন খারাপ করে বলে, বিয়ের পর আমার জীবনটা নরক হয়ে গেছে। এখানেই নীতি তার জীবনে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনার কথা বলে। সিন ফ্ল্যাশব্যাকে এলে দেখা যায় একদিন রাতে নীতি ঘুমিয়েছিল। তখনই তার বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। নীতি ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখে তার দুজন বান্ধবী এসেছে। তারা নীতিকে তাদের ফোনে একটা ভিডিও দেখায়, যেখানে দেখা যাচ্ছে নীতি তার ঘরে একটা লোককে খুন করছে। ভিডিওটা দেখিয়ে দুই বান্ধবী মিলে নীতিকে অনেক বকাঝকা করতে থাকে যে, তুমি এটা কি করেছো? এই ভিডিওটা তোমার ফেসবুক প্রোফাইলে আপলোড করা হয়েছে। এতক্ষণে অনেক মানুষ ভিডিওটা দেখে ফেলেছে। এখন তো তোমাকে ধরার জন্য পুলিশও চলে আসবে। এটা বলার সাথে সাথেই পুলিশও নীতির বাড়ির দরজায় পৌঁছে যায়। তবে নীতি তো এসব ঘটনার কিছুই বুঝতে পারছিল না। সে খুব ভয় পেয়ে তার বান্ধবীদের বলে, তোরা প্লিজ আমাকে বাঁচা। এটা বলে নীতি বাড়ির ভেতরে গিয়ে কোথাও লুকিয়ে পড়ে। পুলিশ ঘরের ভেতরে ঢুকে নীতির এক বান্ধবীকে জিজ্ঞেস করে, এটা তো নীতির বাড়ি তাই না? নীতির বান্ধবীরা বলে, আমরাও তো ওর সাথে দেখা করতে এসেছি, কিন্তু এসে বাড়িতে কোথাও নীতিকে পেলাম না। জানি না সে কোথায় চলে গেছে। কিন্তু পুলিশ তাদের কথায় খুব একটা বিশ্বাস করে না। ইন্সপেক্টর গান দেখিয়ে একটা বান্ধবীকে ধমকি দিয়ে বলে, তাড়াতাড়ি বলো নীতি কোথায় আছে, না হলে আমি তোমাদের দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যাব। এবার চুপচাপ বলো নীতি কোথায়। পুলিশের এমন ধমকি শুনে নীতির দুই বান্ধবী তো খুবই ভয় পায়। তখনই নীতি চুপচাপ বাইরে বেরিয়ে এসে ইন্সপেক্টরের উপরে পেছন থেকে হামলা করে দেয়। আর এখানে স্ক্রিনে লেখা ভেসে ওঠে, টু বি কন্টিনিউড। আসলে আমরা এতক্ষণ নীতির অভিনয় করা একটা ওয়েব সিরিজ দেখছিলাম। এই ওয়েব সিরিজের ডিরেক্টর হলো অভিনব নামের একটা ছেলে। এপিসোডের যতটা এডিট করা হয়েছে সেটাই অভিনব তার অ্যাক্টর নীতিকে দেখাচ্ছিল। অভিনব জিজ্ঞেস করে, তোমাদের এপিসোডটা কেমন লাগলো বলো। নীতি আর তার ফ্রেন্ড তো অভিনবের কাজের খুব প্রশংসা করে। নীতি বলে, আসলেই
এপিসোডটা দারুণ হয়েছে। এরপর অভিনব নীতিকে একাই একটা ঘরে ডেকে নিয়ে গিয়ে তাকে একটা চিঠি দেয়। সে বলে তুমি বাড়িতে গিয়ে চিঠিটা খুলে পড়বে, চিঠিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নীতিও চিঠিটা নিয়ে বাড়িতে চলে আসে আর চিঠিটা খুলে পড়তে শুরু করে। সেই চিঠিতে অভিনব নীতির জন্য তার ফিলিংস এর কথা লিখেছে। এখানেই আমরা জানতে পারি অভিনব আর নীতির সবার প্রথমে কিভাবে দেখা হয়েছিল। নিজের ওয়েব সিরিজ বানানোর জন্য অভিনব প্রি প্রোডাকশনের কাজ করছিল। তখনই একদিন সে হঠাৎ করে নীতিকে দেখতে পায়। নীতিকে প্রথমবার দেখে অভিনবের খুব ভালো লাগে। এরপর থেকে সে সব জায়গায় নীতিকে ফলো করা শুরু করে। একদিন নীতি যখন মন্দিরে আসে তখন অভিনব এসে নীতির সাথে কথা বলে। অভিনব বলে, দেখো আমি একটা ওয়েব সিরিজ বানাচ্ছি, সেখানেই একটা রোল আছে যার জন্য তুমি একমাত্র পারফেক্ট অ্যাক্টর হবে। প্রথমে তো নীতি অভিনবের প্রস্তাবে না করে দেয়, তবে অভিনব বারবার নীতিকে বোঝানোর চেষ্টা করে, প্লিজ তুমি আমার কথাটা একবার শোনো, তুমি যদি এই ওয়েব সিরিজে কাজ করো তাহলে এরপর তুমি আরো অভিনয় করার সুযোগ পাবে, এরপরেই দেখবে তুমি কত ফেমাস হয়ে যাবে। এরপর অভিনব নীতিকে তার বানানো অন্যান্য ওয়েব সিরিজগুলো দেখায়। সেগুলো দেখে নীতি অভিনবের উপরে একটু একটু বিশ্বাস করতে শুরু করে। নীতি বুঝতে পারে অভিনব অনেক ভালো একজন ডিরেক্টর, তাই সে অভিনবের ওয়েব সিরিজ করতে রাজি হয়ে যায়। শুটিং চলাকালে অভিনব নীতিকে অ্যাক্টিং সম্পর্কে অনেক কিছু শেখায়। এভাবে যতই দিন যায় নীতি আর অভিনব খুব ভালো বন্ধু হয়ে ওঠে। নীতিও ধীরে ধীরে অভিনবকে পছন্দ করতে শুরু করেছে। তাই সে অভিনবের দেয়া চিঠিটা পড়ে মুচকি মুচকি হাসতে থাকে। চিঠিটা পড়া শেষ হলে নীতি অভিনবকে মেসেজ করে জানায়, আমি আগামী সপ্তাহে তোমার সাথে দেখা করব, দেখা হলে আমি তোমাকে চিঠির উত্তর জানিয়ে দেব। নীতির এই মেসেজ পড়ে অভিনব তো খুব খুশি হয়। অভিনব মনে মনে বুঝতে পারে নীতি নিশ্চয়ই তার প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যাবে। পরের সপ্তাহে তাদের দুজনের দেখা করার দিনটা চলে আসে। অভিনব একটা রেস্টুরেন্টে এসে নীতির জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর নীতিও সেখানে আসে, তবে অভিনব কিছু বলার আগে নীতি তাকে একটা বিয়ের ইনভিটেশন কার্ড দেয়। অভিনব কার্ডটা খুলতেই দেখে কনে আর বরের জায়গায় নীতি আর রমেশের নাম লেখা। এটা দেখে অভিনবের তো একেবারে মন ভেঙে যায়। সে নীতিকে জিজ্ঞেস করে, এটা কার বিয়ের চিঠি নীতি? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাহলে এখন হঠাৎ করে অন্য কাউকে বিয়ে করছো কেন? নীতি খুব মন খারাপ করে বলে, গত কয়েকদিনে আমার জীবনটা একেবারে ওলট পালট হয়ে গেছে, তাই হঠাৎ করে আমার বিয়ে ঠিক হয়ে যায়। এখানেই ফ্ল্যাশব্যাকে দেখা যায় অভিনবের চিঠিটা পড়ার পরে এই এক সপ্তাহে নীতির জীবনে কি কি হয়েছে। হঠাৎ করে একদিন নীতির বাবার হার্ট অ্যাটাক হয়। নীতি তাড়াতাড়ি তার বাবাকে হসপিটালে অ্যাডমিট করে। ডক্টর নীতির বাবার চেক আপ করে তাকে জানায় খুব তাড়াতাড়ি নীতির বাবার অপারেশন করতে হবে, না হলে নীতির বাবার জীবনের ঝুঁকি আছে। নীতির কাছে আগে কিছু টাকা সেভিংস করা ছিল আর তার মায়ের কিছু গয়নাও তার কাছে ছিল। সেই গয়নাগুলো বিক্রি করে নীতি অপারেশনের জন্য মোটামুটি 5 লক্ষ টাকা জোগাড় করে ফেলে, কিন্তু অপারেশন করার জন্য 5.5 লক্ষ টাকা দরকার। নীতি হসপিটালে গিয়ে অনেক রিকোয়েস্ট করে বলে, দেখুন আপনারা আপাতত আমার বাবার অপারেশনটা করুন, বাকি টাকা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব। কিন্তু বিলিং কাউন্টারে মহিলাটা বলে পুরো টাকা জমা না করলে তারা কিছুতেই অপারেশন শুরু করবে না। বাকি 50,000 টাকার জন্য নীতি সব রিলেটিভসদের কাছে ফোন করে তাদের অনেক অনুরোধ করে, কিন্তু কেউ তার সাহায্য করার জন্য রাজি হয় না। কোনোভাবেই টাকা ম্যানেজ হচ্ছে না দেখে নীতি মানসিকভাবে একেবারেই ভেঙে পড়ে। সে বুঝতে পারছে খুব তাড়াতাড়ি টাকার জোগাড় না করতে পারলে সে তার বাবাকে আর বাঁচাতে পারবে না। তাই নীতি হসপিটালের সামনেই একটা রাস্তায় বসে খুব কান্না করতে থাকে। হঠাৎ সে খেয়াল করে কিছুটা দূরে কয়েকজন সেক্স ওয়ার্কার মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে খদ্দেরের অপেক্ষা করছে। খদ্দের পেলে তারা তাদের সাথে গাড়িতে বসে চলে যায়। নীতি বেশ কিছুক্ষণ ধরে এই ব্যাপারটা খেয়াল করে। ছোটবেলায় তার বাবার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা নীতির মনে পড়ে যায়। সে মনে মনে ভাবে, বাবাকে বাঁচাতে হলে আমাকে এখনই কিছু না কিছু করতেই হবে, সেজন্য আমাকে যাই কিছু করতে হোক না কেন। এবার নীতি সেই সেক্স ওয়ার্কারদের মতো মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর বাইকে করে একটা লোক এসে নীতির রেট জিজ্ঞেস করে। নীতি বলে 50,000। এটা শুনে লোকটা হাসতে হাসতে বলে, কি বললে 50,000? এটা তো অনেক বেশি, তুমি কি এই লাইনে নতুন নাকি? নীতি মাথা নেড়ে হ্যাঁ বলে। লোকটা বলে, তুমি একবার পেছনে ঘোরো, তোমার ব্যাক সাইডটা আমি একটু দেখতে চাই। এমন কথা শুনে নীতি তো খুব সংকোচ করতে থাকে। লোকটা বলে, তোমার যদি ইচ্ছে না থাকে তাহলে বাদ দাও। তবে নীতি পেছনে ঘুরে লোকটাকে তার ব্যাক সাইড দেখায়। লোকটা বলে, ঠিক আছে আমি রাজি, আমার বাইকে উঠে বসো। নীতি যেই লোকটার বাইকে বসতেই যাবে তখনই নীতির মামা তাকে কল করে।
করে। নীতির মামা বলে, তুই চিন্তা করিস না, আমি টাকা জোগাড় করে ফেলেছি, আমি টাকা নিয়ে এখনই হসপিটালে আসছি। টাকা জোগাড় হয়ে গেছে শুনে নীতি তো খুব খুশি হয়, তবে সে মন থেকে একেবারেই ভেঙে পড়ে। সে রাস্তায় বসে কাঁদতে কাঁদতে ভাবে সামান্য টাকার জন্য তাকে কি না কি করতে হচ্ছে। নীতি কাঁদতে কাঁদতে লোকটাকে বলে, দেখুন আমি আপনার সাথে যাব না। লোকটা নীতিকে কাঁদতে দেখে আর কিছুই না বলে সেখান থেকে চলে যায়। এরপর নীতির মামা টাকা নিয়ে আসে আর নীতির বাবারও অপারেশন হয়। এরপরেই নীতির মামা নীতির বাবাকে বলে সে তার ছেলে আর নীতির বিয়ে দিতে চায়। নীতি অভিনবকে বলে, শেষ মুহূর্তে মামা টাকা দিয়ে আমার বাবার জীবন বাঁচিয়েছে, তাই আমি মামার এই প্রস্তাবে আর না করতে পারিনি। এরপর আমাদের দুজনের বিয়ে ঠিক হয়ে যায়। নীতি অভিনবকে আরো বলে, রমেশ আর আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমরা দুজন একই স্কুলে পড়তাম। স্কুলে থাকতে আমি তো রমেশকে পছন্দ করতাম। যতদূর আমি জানি রমেশ তো আমাকে পছন্দই করতো না, কিন্তু সেদিন মামা বলল রমেশ আমাকে বিয়ে করতে রাজি, তাই আমিও আর মামার মুখের উপরে না করতে পারিনি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এটা বলে নীতি সেখান থেকে চলে যায়। সবকিছু শুনে অভিনা পাথরের মতো সেই চেয়ারেই বসে থাকে। কিছুদিন পর নীতি আর তার মামার ছেলে রমেশের বিয়ে হয়ে যায়। বিয়ের রাতে নীতি দুধের গ্লাস নিয়ে ঘরে ঢুকেই দেখে রমেশ তো আগেই ঘুমিয়ে পড়েছে। নীতি ভাবে সারাদিন বিয়ের কাজকর্ম করে রমেশ নিশ্চয়ই অনেক টায়ার্ড, তাই সে রমেশের গায়ে কম্বল টেনে দেয়। এরপর সে রমেশের পাশে শুয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরেই রমেশ হঠাৎ ঘুম থেকে উঠে বাড়ির মেইন দরজাটা গিয়ে খোলে। দরজা খুলতেই দেখা যায় সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রমেশ মেয়েটাকে ঘরের ভেতরে আসতে বলে আর তাকে নিয়ে অন্য একটা ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এদিকে দরজার আওয়াজ শুনে নীতির ঘুম ভেঙে যায়। সে ঘরের বাইরে এসে দেখে পাশের একটা ঘর থেকে অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে। নীতি সেই ঘরের আরো কাছে যেতেই রমেশ আর অন্য একটা মেয়ের কথা শুনতে পায়। নীতি বুঝতে পারে রমেশ অন্য একটা মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছে। তাদের কথা থেকে জানা যায় সেই মেয়েটার নাম হলো প্রিয়া, আর সে অনেক বছর ধরে রমেশের গার্লফ্রেন্ড। এখানেই সিন আবার বর্তমানে চলে আসে। নীতি সেই ছেলেটাকে বলে, আমি বাথরুমে যেতে চাই। ছেলেটাও ইশারা করে নীতিকে বাথরুম দেখিয়ে দেয়। এরপর নীতি বাথরুমে চলে যায় আর ছেলেটা একাই একটা চেয়ারে বসে সিগারেট টানতে থাকে। কিন্তু হঠাৎই নীতি বাথরুম থেকে বেরিয়ে এসে ছেলেটার গলায় একটা দড়ি পেঁচিয়ে ছেলেটাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। এটা দেখে আমি নিজেও তো অবাক হয়ে গিয়েছিলাম, নীতি আসলে এমনটা কেন করলো। পরের দিন নীতি মার্কেটে যায় আর একজন দোকানের কাছে এসে বলে স্পেশাল আন্ডা মুন্ডা, মানে এটা একটা কোড ওয়ার্ড। দোকানিও নীতিকে স্পেশাল আন্ডা মুন্ডা দেয়, কিন্তু তার ভেতরে নেশা জাতীয় দ্রব্যের একটা প্যাকেট লুকানো ছিল। নীতি সেই স্পেশাল আন্ডা মুন্ডা নিয়ে সেই দোকান থেকে চলে আসে। এরপর সে একটা টেইলারের দোকানে এসে আরেকটা কোড ওয়ার্ড বলে। এটা শুনে টেইলারও তাকে নেশা জাতীয় দ্রব্যের আরেকটা প্যাকেট দেয়। নীতি সেই প্যাকেটটাও নিয়ে নেয় আর এরপর সে আরেকটা দোকানে আসে। এবার সে দোকানের কাছে অনেকগুলো নেশা জাতীয় দ্রব্যের প্যাকেট চায়। সেই দোকানি ছিল আসলে নিষিদ্ধ দ্রব্যের একজন ডিলার। লোকটা অনেকগুলো প্যাকেটের কথা শুনে অবাক হয়ে নীতিকে জিজ্ঞেস করে, তুমি এতগুলো প্যাকেট দিয়ে কি করবে? নীতি বলে, আমার বন্ধুদের সাথে অনেক বড় একটা পার্টিতে যাচ্ছি। সেই লোকটা নীতির কথায় খুব একটা বিশ্বাস করে না আর নীতির দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তবে নীতি লোকটার দিকে খুব একটা পাত্তা দেয় না। তখনই নীতির কাছে একটা কল আসে আর নীতি রাগে চিৎকার করে বলে, হঠাৎ করে পার্টি ক্যান্সেল করার কি দরকার? তোমার কথা শুনে আমি সবকিছু রেডি করে রেখেছিলাম, জাহান্নামে যাও তুমি। এটা বলে নীতি রাগে কল কেটে সেই দোকানিকে জিজ্ঞেস করে, আজ রাতে কি তুমি ফ্রি আছো? যদি তুমি ফ্রি থাকো তাহলে আজ রাতে কি আমার সাথে পার্টি করবে? সেই লোকটাও যেন এই সুযোগের অপেক্ষায় ছিল। নীতির কথা শুনে সে সাথে সাথেই রাজি হয়ে যায়। সেদিন রাতে নীতি লোকটাকে নিয়ে তার বাড়িতে আসে আর দুজনে মিলে নেশা করে। লোকটা নীতিকে জিজ্ঞেস করে, তোমার কি বিয়ে হয়ে গেছে? নীতি নেশায় ঢুলতে ঢুলতে বলে, সে অনেক কাহিনী, তোমাকে আর কি বলবো বলো। লোকটা জেদ করে বলে, আরে কি এমন কাহিনী যেটা আমাকে বলতে পারবে না? তাই নীতিও এবার তার অতীতের ঘটনা বলতে শুরু করে। আগের বার গল্পটা যেখানে থেমে গিয়েছিল সেখান থেকেই আবারও গল্পটা শুরু হয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেদিন রাতের ঘটনার পর নীতি মনে মনে রমেশকে ক্ষমা করে দেয়, কিন্তু এরপর থেকে রমেশ প্রায় প্রতিদিনই সেই মেয়েটাকে বাড়িতে ডেকে আনে আর অন্য একটা ঘরে গিয়ে দুজনে ইন্টিমেট হয়। এটা যেন রমেশের প্রতিদিন
প্রতিদিনের নিয়ম হয়ে গেছে। তবে যেদিন প্রিয়া বাড়িতে আসতো না সেদিনও রমেশ সারাক্ষণ ফোনে প্রিয়ার সাথেই কথা বলতো। প্রতিদিন রমেশের এমন ব্যবহার দেখে নীতি তো মনে মনে খুব রেগে যেত। এমনকি রমেশ নীতির সামনেই প্রিয়াকে নিয়ে বাইকে করে ঘুরে বেড়াতো। এরপর সে রাতে নীতিকে একটা ঘরে লক করে দিয়ে প্রিয়াকে নিয়ে অন্য একটা ঘরে গিয়ে তার সাথে ইন্টিমেট হতো। এসবের মধ্যেই একদিন রমেশের বাবা নীতিদের বাড়িতে আসে। সে নীতিকে জিজ্ঞেস করে, বেটা তোমরা কেমন আছো? নীতি তার মামাকে কিছুই বলতে পারে না। সে হাসতে হাসতে বলে, আমরা দুজন ভালো আছি। এরপর একদিন নীতি রমেশের সাথে মুভি দেখতে যায়। নীতি তো খুবই খুশি ছিল যে রমেশ তাকে মুভি দেখাতে নিয়ে এসেছে। তবে হঠাৎই নীতি খেয়াল করে রমেশের অপর পাশের সিটে প্রিয়া বসে আছে। রমেশ আর প্রিয়া একজন আরেকজনের হাত ধরাধরি করে বসে আছে। এসব দেখে ধীরে ধীরে নীতির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। রমেশ তার বাবার সামনে তো নীতির সাথে খুব ভালো ব্যবহার করে, কিন্তু বাবা চলে যাওয়ার পর সে আবারও তার আগের রূপে ফিরে যায়। একদিন রাতে রমেশ প্রিয়াকে মেসেজ করে বলে, তুমি এখনই আমার বাড়িতে চলে আসো। কিন্তু এবার নীতি ঠিক করে এভাবে আর কিছুতেই চলতে পারে না। সে রমেশকে জিজ্ঞেস করে, যদি তোমার এমনই করার ছিল তাহলে আমাকে বিয়ে করলে কেন? আজ আমি প্রিয়াকে এই বাড়িতে কিছুতেই ঢুকতে দেব না। কিন্তু রমেশ নীতির কোনো কথাই শোনে না আর সে নীতিকে ধরে মারতে শুরু করে। নীতি চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু রমেশ নীতিকে জোর করে ধরে টেনে হিচড়ে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে তাকে লক করে দেয়। নীতি ফ্রিজের ভেতর থেকে চিৎকার করে বলে, প্লিজ এমনটা করো না, আমি মরে যাব। কিন্তু রমেশ যেন ধীরে ধীরে মানুষ থেকে একটা পশুতে পরিণত হচ্ছে। সে ফ্রিজটাকে বাইরে থেকে লক করে অন্য ঘরে চলে যায়। এরপর প্রিয়া এলে সে প্রিয়ার সাথে ইন্টিমেট হয়। অনেকক্ষণ পর রমেশ এসে শেষ পর্যন্ত ফ্রিজের দরজাটা খুলে দেয়। সে নীতিকে ধমকি দিয়ে বলে, এরপর থেকে আমার ব্যাপারে নাক গলাতে এলে তোকে প্রাণেই মেরে ফেলবো। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। রমেশ একদিন তার ঘরে ঘুমিয়ে আছে, তখনই সে পাশের ঘর থেকে অদ্ভুত সব আওয়াজ শুনতে পায়। সে বিছানা থেকে উঠে সেই ঘরটার সামনে যায়। রমেশ দেখে সেই ঘরের ভেতর থেকে নীতি আর অন্য একটা ছেলের গলার আওয়াজ শোনা যাচ্ছে। রমেশ বুঝতে পারে এবার নীতি অন্য একটা ছেলের সাথে ইন্টিমেট হচ্ছে। এটা বুঝতে পেরে রমেশ তো রাগে একেবারে জ্বলে যায়, কিন্তু সে এই ব্যাপারে কিছুই করতে পারে না। একদিন রমেশ তার দোকানে বসে কাজ করছিল, তখনই সে দেখে নীতি অভিনবের সাথে বাইকে বসে বেড়াতে যাচ্ছে। আসলে নীতি রমেশের উপরে বদলা নেওয়ার জন্য ইচ্ছে করে অভিনবের সাথে ক্লোজ হওয়ার নাটক করছে। একদিকে রমেশ প্রিয়ার সাথে ঘুরে বেড়াচ্ছে আর অন্যদিকে নীতি অভিনবের সাথে ক্লোজ হওয়ার নাটক করছে। তবে তারা দুজনে এখনো একই বাড়িতে আছে। মানে কি একটা অবস্থা! একদিন নীতি বারান্দায় দাঁড়িয়ে খেয়াল করে রমেশ কারোর সাথে ফোনে কথা বলতে বলতে হঠাৎ করেই ফোনটা মাটিতে আছাড় মেরে ভেঙে ফেলে। এটা দেখে নীতি বেশ অবাক হয়ে যায় যে রমেশ হঠাৎ করে এমনটা কেন করলো। সে রমেশের অন্য ঘরে ঢুকে দেখে একটা পাতায় তার ছবি আঁকা আছে। পাতাটা দেখে নীতি মনে মনে ভাবে নিশ্চয়ই রমেশই তার ছবি এঁকেছে। নীতি রমেশের সাথে কথা বলতে যায়, কিন্তু সে দেখে রমেশ তার হাতের রগ কেটে ফেলেছে। নীতি দৌড়ে রমেশের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করলে? তখনই সে খেয়াল করে রমেশের হাতের পাশে প্রিয়ার বিয়ের ইনভিটেশন কার্ড পড়ে আছে। তার মানে প্রিয়ার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে দেখে রমেশ নিজের হাত কেটে আত্মহননের চেষ্টা করেছে। এরপর নীতি তাড়াতাড়ি রমেশের হাতে ব্যান্ডেজ করে দেয়। সে রমেশকে বুঝিয়ে বলে, তুমি নিজেকে এভাবে কেন ধ্বংস করে দিচ্ছ? আমি তো ছোটবেলা থেকে তোমাকে চিনি আর তখন থেকে তোমাকে ভালোবাসি। এভাবেই কথা বলতে বলতে নীতি রমেশকে তাদের পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। স্কুলে পড়ার সময় নীতি রমেশকে খুব ভালোবাসতো। সে তার খাতায় নিজের আর রমেশের নাম লিখে ফ্লেম গেম খেলতো, কিন্তু রমেশ সবসময় প্রিয়ার সাথেই থাকতো। একদিন নীতি দূর থেকে খেয়াল করে রমেশ প্রিয়াকে প্রপোজ করছে আর প্রিয়াও রমেশের প্রপোজালে হ্যাঁ বলে। এটা দেখে নীতি খুবই কষ্ট পায় আর বাড়ি ফিরে এসে খুব কান্না করতে থাকে। এরপর সে ঠিক করে সে ওই শহর ছেড়েই চলে যাবে। সিন আবারও বর্তমানে এলে নীতি রমেশকে বলে, আমি সবসময় তোমাকেই ভালোবাসতাম, কিন্তু তুমি তো প্রিয়াকে ভালোবাসতে, তাই আমি তোমার থেকে অনেক দূরে চলে গেছি। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে কোনোদিনই বিয়ে করবে না, কিন্তু মামা যখন তোমার সাথে আমার বিয়ের কথা বলল সেটা শুনে আমি খুবই খুশি হয়েছিলাম। কিন্তু তুমি এদিকে প্রতিদিন আমার মন আর শরীরকে ক্ষতবিক্ষত করেই যাচ্ছ। প্লিজ এবার তো আমার কথাটা শোনো। প্রিয়ার বিয়ে হয়ে যাচ্ছে, এবার তুমি আর কোনো ভুলভাল কিছু করো না। তুমি প্রিয়াকে ওর নতুন লাইফে ভালো থাকতে দাও আর আমরা দুজনে মিলে এখানে খুব ভালো থাকবো। রমেশ ও নীতির কথা শুনে বুঝতে পারে এতদিন সে
কত বড় ভুলই না করেছে। তাই সেদিন রাতে তারা দুজনে একই সাথে ঘুমায়। পরের দিন সকালে নীতি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঠিক করে সে আজ রমেশের জন্য তার পছন্দের সব খাবার বানাবে। তাই নীতি সব জিনিসপত্র কেনার জন্য বাজারে যায়, কিন্তু যে সে বাড়ি ফিরে আসে তখনই সে তার জীবনের সব থেকে বড় শক পায়। নীতি দেখে রমেশ বিষ খেয়ে আত্মহত্যা করেছে। রমেশের মুখ থেকে গল গল করে রক্ত গড়িয়ে পড়ছে। নীতির চোখের সামনেই তার পুরো দুনিয়াটা একেবারে অন্ধকার হয়ে যায়। নীতি তো বুঝতেই পারছে না যে গত রাতে আমি রমেশকে এত বোঝালাম আর রমেশ আমার কথা মেনেও নিয়েছিল, তাহলে আজ সে এমনটা কেন করলো। এসব ভাবতে ভাবতে নীতি চিৎকার করে কান্না করতে থাকে। সে নিজেকে কোনোভাবে সামলে নিয়ে তার মামাকে কল করে। এরপর রমেশের অন্তিম সংস্কার করা হয়। এবার নীতি একা একা মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছে। নীতির মামা কাঁদতে কাঁদতে বলে, দেখ মা, আমি জানি না তোদের দুজনের মধ্যে কি ঝামেলা হয়েছিল, আর এমন অবস্থায় আমি তোকে সে ব্যাপারে কিছু জিজ্ঞেসও করতে চাই না। তোর মন যখন শান্ত হয়ে যাবে তখনই আমি তোর সাথে এসে কথা বলবো। এটা বলে নীতির মামা সেখান থেকে চলে যায়। এদিকে নীতি তো এটা মানতেই পারছে না যে রমেশ তাকে ছেড়ে চলে গেছে। সে বিছানা থেকে উঠে কাপড় বের করার জন্য যে কাবার্ডের দরজা খোলে তখনই সে দেখে কাবার্ডের ভেতরে প্রিয়ার লাশ পড়ে আছে। এটা দেখে নীতি তো একেবারে চমকে যায়। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে প্রিয়াকে কে মারলো। এখানেই সিন আবার বর্তমানে চলে আসে, যেখানে নীতি সেই মাদকদ্রব্যের ডিলারকে তার কাহিনী শোনাচ্ছিল। এতক্ষণ ধরে সেই লোকটা বেশ মজা নিয়ে নীতির কাহিনী শুনছিল, কিন্তু হঠাৎ করেই তার শরীর খারাপ হয়ে যায় আর সে হাত দিয়ে তার গলা চেপে ধরে। কিছুক্ষণের মধ্যেই সেই লোকটা রক্ত বমি করা শুরু করে। আসলে নীতি লোকটাকে নিয়ে বাড়িতে আসার পর তাকে একটা জুস খেতে দিয়েছিল, আর সেই জুসের মধ্যে ছিল বিষ মেশানো। এবার লোকটাকে যন্ত্রণায় ছটফট করতে দেখে নীতি তো জোরে জোরে হাসতে থাকে। তার মানে লোকটাকে মারার উদ্দেশ্যেই নীতি তাকে ট্রিক করে বাড়িতে নিয়ে এসেছে। আর এখানেই আমরা নীতির আরেকটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। কাবাডি প্রিয়ার লাশ দেখে নীতি খুবই ভয় পেয়ে তাড়াতাড়ি অভিনবকে কল করে। সে অভিনবকে রিকোয়েস্ট করে, তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে এসো, প্রিয়ার লাশটাকে ডিসপোজ করতে আমাকে সাহায্য করো। এমনটা না করলে আমি অনেক বড় প্রবলেমে ফেসে যাব। অভিনব তাড়াতাড়ি নীতির বাড়িতে চলে আসে আর প্রিয়ার লাশ দেখে অবাক হয়ে বলে, এবার একে কে মারলো। নীতি খুব ভয় পেয়ে বলে, আমি জানি না ওকে কে মেরেছে। এবার অভিনব নীতিকে একটা বড় বক্স আনতে বলে। নীতি পুরো ঘর খুঁজে তাদের বিয়ের ট্রাঙ্ক নিয়ে আসে। এরপর তারা দুজনে প্রিয়ার ডেড বডিটা সেই বক্সে ভরে বডি ডিসপোজ করার জন্য একটা নির্জন জায়গায় নিয়ে যায়। শহর থেকে কিছুটা বাইরে এসে অভিনব গাড়ি থামায় আর একটা খালি জায়গা দেখে সেখানে গর্ত খুঁড়তে শুরু করে। তবে হঠাৎই কেউ পেছন থেকে এসে অভিনবের মাথায় খুব জোরে বাড়ি দেয়। অভিনব পেছনে তাকাতেই একেবারে অবাক হয়ে যায়, কারণ সে দেখে নীতি একটা লাঠি দিয়ে তার মাথায় বাড়ি মেরেছে। অভিনব অবাক হয়ে নীতিকে জিজ্ঞেস করে, এটা কি করছো তুমি। তখনই নীতির পেছন থেকে প্রিয়া বেরিয়ে আসে। তারা যার ডেড বডি ডিসপোজ করার জন্য এখানে এসেছে তাকেই আবার জীবিত দেখে অভিনব তো একেবারে চমকে যায়। এখানেই আমরা নীতির কথা থেকে জানতে পারি, নীতি যখন কাবার্ডের ভেতরে প্রিয়ার লাশ দেখেছিল সে তো খুবই ভয় পেয়ে যায়। সে বাড়িতে একা বসে বসেই ভাবতে থাকে এবার সে কি করবে। হঠাৎই কাবার্ডের দরজায় জোরে জোরে বাড়ি দেওয়ার শব্দ শুনে সে কাবার্ডের দরজা খুলতেই দেখে প্রিয়া তো এখনো বেঁচে আছে। প্রিয়া নীতির কাছে পানি খেতে চাইলে নীতি তাড়াতাড়ি তাকে পানি এনে দেয়। এখানেই প্রিয়া নীতিকে বেশ কয়েকটা টুইস্ট রিভিল করে। আসলে অভিনব এটা কিছুতেই মানতে পারছিল না যে নীতি তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছে। তাই সে ঠিক করে সে যে করেই হোক নীতিকে তার নিজের বানিয়েই ছাড়বে। তাই অভিনব একদিন তার দুই বন্ধুকে সাথে নিয়ে রমেশের বাড়িতে আসে। তারা তিনজন মিলে রমেশকে ধরে খুব মারে। অভিনব রমেশকে বলে, নীতি হলো আমার জীবন, নীতি শুধুমাত্র আমাকে ভালোবাসে, কিন্তু তোমার বাবা নীতির বাবার অপারেশনের জন্য টাকা দিয়ে নীতিকে ফাঁসিয়ে দিয়েছে। তোমার বাবার সাহায্যের মান রাখার জন্য নীতিকে ইচ্ছে না থাকলেও তোমাকে বিয়ে করতে হয়েছে, কিন্তু নীতি তোমাকে ভালোবাসে না, তাই তুমি নীতির জীবন থেকে চলে যাও। তুমি এমন কিছু করো যাতে নীতি তোমাকে ঘৃণা করতে শুরু করে। কিন্তু রমেশ অভিনবকে বলে, আমি এমনটা কিছুতেই করব না, আমি নীতিকে অনেক ভালোবাসি, তাই আমি তাকে কিছুতেই কষ্ট দিতে পারবো না। অভিনব বলে, কিন্তু নীতি তো আমাকে ভালোবাসে, নীতির কাছে তোমার কোনো মূল্যই নেই। তুমি এক কাজ করো, তুমি অন্য একটা মেয়ের সাথে অ্যাফেয়ারের নাটক করো আর নীতিকে এটা বিশ্বাস করতে বাধ্য করো যে তুমি নীতিকে একেবারেই পছন্দ করো না। তাকে যতটা পারো টর্চার করো যাতে নীতি নিজে থেকেই তোমার থেকে আলাদা হয়ে যেতে চায়। তবে যদি তুমি আমার কথা না মানো তাহলে আমি নীতিকে এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে সে আর কোনোদিনও ফিরে আসতে পারবে না। আর তোমাকে আর তোমার বাবাকে মারতে আমার এক মুহূর্তেও সময় লাগবে না। অভিনবের এমন
কথা শুনে রমেশ খুব ভয় পেয়ে যায়। সে কিছুতেই নীতিকে এমন একটা বিপদের মধ্যে ফেলতে পারবে না, তাই সে অ্যাফেয়ারের নাটক করার জন্য প্রিয়ার কাছে সাহায্য চায়। আসলে নীতি, প্রিয়া আর রমেশ ছোটবেলা থেকেই অনেক ভালো বন্ধু ছিল। প্রিয়া রমেশকে বলে আমাদের এখনই গিয়ে নীতিকে সব সত্যিটা বলে দেওয়া উচিত, কিন্তু রমেশ বলে আরে না, অভিনব আমাকে ধমকি দিয়েছে, যদি তার প্ল্যানের কথা নীতি জেনে যায় তাহলে সে আমার আর বাবার সাথে সাথে নীতিকেও মেরে ফেলবে। আমি এটা নীতির সাথে কিছুতেই হতে দিতে পারবো না। আমাদের এখন অভিনবের কথা মতোই চলতে হবে। এই কারণেই রমেশ আর প্রিয়া ঘরে ঢুকে ইন্টিমেট হওয়ার নাটক করছিল। তবে তারা ঘরের ভেতরে ইন্টিমেট হচ্ছিলই না, তারা এমন ভাবে কথা বলছিল যাতে বাইরে থেকে শুনে নীতি বিশ্বাস করে যে তারা ইন্টিমেট হচ্ছে। ঘরের ভেতরে প্রিয়া ফোনে লুডো খেলছিল আর রমেশ একটা পাতায় নীতির ছবি আঁকছিল, কিন্তু বাইরে থেকে তাদের কথা শুনে নীতি বিশ্বাস করতে শুরু করে যে রমেশ আর প্রিয়ার মধ্যে সত্যি সত্যিই অ্যাফেয়ার চলছে। তবে শুধু তাই নয়, নীতি যখন বাজারে যেত তখন রমেশ আর প্রিয়া ইচ্ছে করে তার সামনে দিয়ে বাইকে করে যেত। সেদিন মুভি থিয়েটারেও রমেশ প্রিয়ার হাত ধরতেই চাচ্ছিল না, কিন্তু অভিনব তাদের পেছনেই বসেছিল। অভিনব রমেশকে ধমকি দেয়, তুমি নীতির সামনে প্রিয়ার হাত ধরে বসো, না হলে আমি নীতির কোনো ক্ষতি করে দেব। আর কোনো উপায় না থাকায় রমেশ বাধ্য হয়ে প্রিয়ার হাত ধরে বসেছিল। আপনাদের কি মনে আছে রমেশ যে নীতিকে ফ্রিজে বন্ধ করে দিয়েছিল? আসলে অভিনবের কথা মতোই রমেশ নীতিকে ফ্রিজে বন্ধ করতে বাধ্য হয়েছিল। সে তো নিজে এটা কিছুতেই করতে চায়নি। নীতিকে ফ্রিজে বন্ধ করার পর রমেশ নিজেই খুবই অপরাধবোধে ভুগতে থাকে যে সে এটা নীতির সাথে একদমই ঠিক করছে না। কিন্তু সেই সময় অভিনব রমেশের সামনেই বসেছিল। নীতিকে ফ্রিজের ভেতরে কষ্ট পেতে দেখে অভিনবের তার উপরে একটুও দয়া হয়নি। তার মাথায় তখন শুধু নীতিকে পাওয়ার ভূত চেপেছিল। সে যে কোনো মূল্যেই হোক নীতিকে রমেশের থেকে দূরে সরিয়ে দিতে চাইছিল। অভিনব ভেবেছিল এভাবেই টর্চার করলে রমেশের থেকে নীতির মন ঘুরে যাবে। সেই ঘটনার পরেই তো নীতি অভিনবকে কল করে তার সাথে ভালোবাসার নাটক করতে বলেছিল। অভিনবও এই সুযোগ কাজে লাগিয়ে নীতির খুব কাছাকাছি আসার চেষ্টা করে। তবে অভিনবের সাথে নীতির নাটকটা রমেশ সত্যি বলে ভেবে নেয়। এতে সে মনে মনে খুবই কষ্ট পায়। প্রিয়া নীতিকে বলে স্কুলে থাকতে তুমি ভেবেছিলে রমেশ আমাকে ভালোবাসে, কিন্তু আসলে সেদিন রমেশ তোমাকেই প্রপোজ করার জন্য প্র্যাকটিস করছিল। সেদিন প্রিয়াও রমেশকে বলেছিল, ওয়াও রমেশ, তুমি যদি এভাবে নীতিকে প্রপোজ করো তাহলে সে কিছুতেই না করতে পারবে না, তুমি যাও এখনই গিয়ে ওকে প্রপোজ করো। এই কথা শুনে রমেশ তো খুব খুশি হয়ে তখনই নীতিকে কল করে, কিন্তু এদিকে নীতি তো তখন বাড়িতে ফিরে খুবই কষ্টে কান্না করছিল, কারণ সে তো ভেবেছিল রমেশ প্রিয়াকে ভালোবাসে, তাই সে রমেশের কল আর রিসিভ করে না। আর এরপরে সে শহর ছেড়ে অন্য জায়গায় চলে আসে। রমেশ নীতির সাথে নাটক করতে করতে এক পর্যায়ে সে আর এটা কিছুতেই করতে চায় না, তাই সে একদিন অভিনবকে কল করে বলে এমন নাটক আর আমি করতে পারবো না, আমি নীতিকে সব সত্যি কথা বলে দেব, এরপর তোমার যা খুশি তুমি তাই করতে পারো। এটা বলেই সেদিন রমেশ তার ফোনটা মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলে। এই ঘটনাটাই নীতি ছাদের উপর থেকে দেখছিল। প্রতিদিনের এমন টর্চার সহ্য করতে না পেরে রমেশ ঠিক করে সে সুইসাইড করে নিজেকে আর নীতিকে এই যন্ত্রণা থেকে চিরদিনের জন্য মুক্তি দেবে। তাই সে একটা চাকু দিয়ে হাতের রক কেটে ফেলে, কিন্তু রমেশের পাশে প্রিয়ার বিয়ের কার্ড পড়ে থাকতে দেখে নীতি ভাবে প্রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, এই কারণেই রমেশ আত্মহত্যা করার চেষ্টা করছে। তবে সেদিন রাতে নীতি যখন রমেশকে বোঝালো যে সে রমেশকে কতটা ভালোবাসে, এসব শুনেই রমেশও বুঝতে পারে এতদিন ধরে অভিনব নীতির ব্যাপারে যে সব কথা তাকে বলেছে, যে নীতি শুধুমাত্র অভিনবকে ভালোবাসে, এই সব মিথ্যে কথা ছিল। রমেশ বুঝতে পারে নীতি তাকে কতটা ভালোবাসে, নীতি শুধুমাত্র তাকেই চায়, কিন্তু এ কথা বুঝতে না পেরে সে নীতিকে কত কষ্টই না দিয়েছে। তাই রমেশ এবার ঠিক করে যাই হয়ে যাক না কেন সে এবার নীতির সাথেই থাকবে। এবার থেকে সে আর নীতি মিলে অভিনবের সাথে লড়াই করবে। পরের দিন সকালে নীতি যখন বাজারে যায় তখন রমেশ প্রিয়াকে কল করে বলে আরে নীতি আমাকে ভালোবাসে, এটা শুনে তো আমি খুবই খুশি। তখনই অভিনব তার দুই বন্ধুকে নিয়ে রমেশদের বাড়িতে চলে আসে। অভিনব বলে আমি তোমাদের ডিভোর্স পেপার তৈরি করে নিয়ে এসেছি, তুমি এই পেপারে একটা সাইন করে দাও ব্যাস। কিন্তু রমেশ খুব রেগে গিয়ে বলে আমি জেনে গেছি তুমি কত বড় একটা ফ্রড, তুমি ইচ্ছে করে এতদিন আমাকে মিথ্যে কথা বলেছ। নীতি তোমাকে নয় আমাকে ভালোবাসে, এবার তুমি যা করার করে নাও, আমি ডিভোর্স পেপারে কিছুতেই সাইন করব না। এটা বলে রমেশ সেই ডিভোর্স পেপারটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। এতে অভিনব প্রচন্ড রেগে
গিয়ে তার দুই বন্ধুকে দিয়ে রমেশকে খুব মারে। এরপর তারা রমেশকে জোর করে ধরে বিষ খাইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই বিষের প্রভাবে রমেশ রক্ত বমি করা শুরু করে। রমেশকে যন্ত্রণায় ছটফট করতে দেখে আভিনাব আর তার বন্ধুরা আনন্দে হাসতে থাকে। এরই মধ্যে প্রিয়া সেখানে চলে আসে, কিন্তু আভিনাব পেছন থেকে এসে প্রিয়ার মাথায় জোরে বাড়ি দেয়। এদিকে ততক্ষণে বিষের প্রভাবে রমেশ মারা যায়। মাথায় বাড়ি খেয়ে প্রিয়া অজ্ঞান হয়ে গেছে দেখে অভিনব ভাবে যে প্রিয়াও মারা গেছে। তাই সে ভাবে তারা প্রিয়ার লাশটাকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাবে। কিন্তু অভিনব দেখে তখনই নীতি বাজার থেকে বাড়ি ফিরে আসছে। এটা দেখে অভিনব বুঝতে পারে না এবার সে কি করবে। তাই তারা তাড়াতাড়ি প্রিয়ার লাশটাকে লুকানোর জন্য তাকে নীতির কাবার্ডের ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর তারা পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এবার প্রিয়ার মুখ থেকে সব সত্যি কথা জানতে পেরে নীতি তো একেবারেই চমকে যায়। তারা দুজন মিলে ঠিক করে অভিনব আর তার দুই বন্ধুদের তাদের কৃতকর্মের শাস্তি অবশ্যই দিতে হবে। এরপর দেখা যায় নীতি আর প্রিয়া মিলে অভিনবের হাত পা বেঁধে ফেলে। অভিনব বারবার বলতে থাকে, আমাকে বোঝার চেষ্টা করো নীতি, আমি তো এই সব কিছু শুধুমাত্র তোমার জন্য করেছি। এই কথা শুনে নীতি ধীরে ধীরে অভিনবের দিকে এগিয়ে যায় আর একটা চাকু অভিনবের গলায় ঢুকিয়ে দেয়। এবার অভিনব নীতির চোখের সামনেই ছটফট করতে করতে মারা যায়। এরপর তারা দুজনে মিলে অভিনবের লাশটাকে সেই গর্তের মধ্যেই পুঁতে ফেলে। তারা দুজনে খবর নিয়ে জানতে পারে অভিনবের যে দুজন বন্ধু আছে তারা প্রায়ই সেক্স ওয়ার্কারদের সাথে মেলামেশা করে আর তাদের মধ্যে একজন লুকিয়ে মাদকদ্রব্যের ব্যবসা করে। তাই নীতিও সেক্স ওয়ার্কার সেজে অভিনবের দুজন বন্ধুদের ফাঁসায় আর তাদের নির্মমভাবে হত্যা করে। এরপরেই আমরা নীতির বাড়ির একটা দৃশ্য দেখতে পাই। নীতির বাড়ির দেয়ালে রমেশের মালা পরানো একটা ছবি টাঙানো আছে, কিন্তু এবার দেখা যায় রমেশের ছবির পাশেও নীতির একটা মালা পরানো ছবি টাঙানো আছে। তার মানে বাকি সবাইকে খুন করার পর নীতি নিজেও মারা যায়। আসলে সেদিন সেই লোকটাকে বিষ খাইয়ে মারার পর নীতি মনে মনে ভাবে এবার সে রমেশের খুনের বদলা নিতে পেরেছে। এরপর তার আর বেঁচে থাকার কোনো কারণই বাকি নেই, কারণ তার ভালোবাসা রমেশ তাকে ছেড়ে চলে গেছে। তাই নীতিও সেই বিষাক্ত জুস খায় আর রক্তবমি করে সেদিন রাতেই মারা যায়। আর এটা দেখানোর পরেই এই মুভিটাকে এখানেই শেষ করা হয়। তো বন্ধুরা, এই মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ও আচ্ছা, আপনাদেরকে না আরেকটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আপনারা আমার চ্যানেলে কি ধরনের মুভির এক্সপ্লেনেশন দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের ইচ্ছে মতোই মুভির এক্সপ্লেনেশন করার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।